জয়গুরু। ইতিমধ্যেই আমরা দেওঘরের গপ্পের প্রায় 20 থেকে 22টা পর্ব পেরিয়ে এসেছি। আপনাদের প্রার্থনায় এবং শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে দেওঘরের গপ্প পৌঁছচ্ছে আরও অনেক মানুষের কাছে। আশা করি ভবিষ্যতে আপনাদের সহযোগিতায় আমরা একসঙ্গে ঠাকুরের এই কথাগুলি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারব। আজ দেওঘরের গপ্পে আপনাদের জন্য রয়েছে আলোচনা প্রসঙ্গ 76তম বর্ষ, নব সংখ্যা থেকে, শ্রাবণ 1431-এর একটি অংশ। সেখানে শ্রীমান জয়ন্ত দত্তের কলমে আচার্য সঙ্গ। উনি লিখছেন, নিজেকে শুধুমাত্র একজন ছাত্র বলে মনে হচ্ছে আচার্যদেবের সান্নিধ্যে। মনে হচ্ছে উনি বিভিন্ন প্রসঙ্গ যুক্তি দিয়ে সহজ করে বোঝাচ্ছেন, সাবলীলভাবে বিষয়গুলি ব্যাখ্যা করছেন। শুনছি আর ভাবছি, এমন করে তো কোনোদিন ভেবে দেখিনি। অনেক বিষয় আছে যেগুলো আচার্যদেবের কাছেই প্রথম শুনতে পাই। আমরা পড়াশোনা করে, গবেষণা করে কত উচ্চ ডিগ্রি পেয়েছি ঠিকই, কিন্তু শুধুমাত্র সেই বিষয়ে যেটাতে আমরা গবেষণা করেছি। বাস্তবিকভাবে শুধু সেই বিষয়ের উপরেই জানার আগ্রহটা বেশি থাকে, তাই সেই বিষয়ে আমাদের জ্ঞান সীমাবদ্ধ থাকে। কিন্তু আচার্যদেবের সঙ্গ করার সুযোগ যখন হয়, তখন মনে হয় একটা মানুষ কিভাবে এত সহজে এত কিছু বিষয় বলতে পারেন সাবলীলভাবে, এত কিছু উনি জানেন কিভাবে। তার কাছে বসে ইতিহাসের অনেক ঘটনা ও তথ্য জানতে পারছি যা আগে কখনো শুনিনি, ভাবিও নি। মহাভারতের সময় দেওঘর শহরের নাম ছিল কেতকী, সেটা জানতে পারলাম। নিউরোসায়েন্সে মানুষের আত্মবিশ্বাস নিয়ে যে গবেষণা হয়েছে সেটার উল্লেখ করে একজন ছাত্রীকে বললেন যে, তোমার যেই বিশ্বাস হবে পারবো, সাথে সাথে তুমি পারবে। তিনি জানান, বিভিন্ন বিষয়ের ওপর পাবলিশড জার্নালগুলো তিনি ঘাটাঘাটি করেন। বিভিন্ন দাদা মায়েদের শারীরিক অসুবিধায় তিনি অভিজ্ঞ ডাক্তারদের সাথে পরামর্শ করতে বলেন এবং ডাক্তারদের নির্দেশ যথাযথভাবে পালন করতে বলেন। অনেকবার দেখেছি কখন তিনি কোনো অসুখের কারণ সুন্দরভাবে ব্যাখ্যা করে দেন সেই সব অভিজ্ঞ ডাক্তারদের সামনে। তারাও খুব মোহিত হয়ে শোনেন। একটা কথা উনি প্রায়শই বলেন যে আধ্যাত্মিকতা হচ্ছে বিষয়বস্তুর মূলকে জানা, তার কারণকে জানা, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা নিয়ে ভাবা, চিন্তা করা। এটা শুনে মনে হলো বিজ্ঞানে বা গবেষণাতে তো আমরা তাই করি, বিষয়বস্তুর মূলকেই তো জানার চেষ্টা করি। আর একজন ছাত্র বিজ্ঞান নিয়ে পড়বে বলে নিবেদন করলে উনি তাকে বললেন, বইয়ে যা লেখা আছে তার থেকে ডিপে পেনিট্রেট করার সাবজেক্ট হচ্ছে সায়েন্স। কত সহজ কথা। একজন মা তার মেয়েকে নিয়ে এসে নিবেদন করলেন। তার স্বর্গীয় শ্বশুরের নামে বাড়ি থাকা সত্ত্বেও বর্তমানে শ্বশুরের ভাইয়েরা দলবল নিয়ে এসে খুব জ্বালাতন করছে, বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। উনি ভয়ে কি করবেন বুঝতে পারছেন না। দলিলপত্র ঠিক আছে শুনে আচার্যদের তাদের আশ্বস্ত করে বললেন উকিলের নির্দেশ মতো যুদ্ধ করে যেতে। এরকম আরো কত ঘটনার সাক্ষী হতে পারছি প্রতিনিয়ত। কারো স্বামী হয়তো ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে থাকছে, কারো জমি নিয়ে বা বাড়ি দখল করা নিয়ে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কি কি আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে সে উপায়টাও তিনি বলে দিচ্ছেন। দেশের দূর দূরান্ত থেকে সবাই আসেন তার কাছে সমাধান চাইতে। উনি কি সুন্দরভাবে তাদের সবাইকে শান্ত করেন, তাদের আস্থা দিয়ে বাড়িতে গিয়ে কি করলে ভালো হবে তা বলে দেন, তাদের সকলের আস্থা বাড়িয়ে দেন। ভাবতে অবাক লাগে সমস্ত রকম পরিস্থিতির জন্য তিনি কতটাই না প্রস্তুত। এই যে আমাদের মধ্যে আমরা অনেকেই আছি, আমরা অনেক সময়
আমাদের কাজগুলো পরে করব বলে ফেলে রাখি। আচার্যদেব বললেন যে কাজ পেন্ডিং রাখলে কিন্তু আমাদের ধ্যানে বিঘ্ন ঘটে এবং আমাদের গ্রহণ ক্ষমতা কমে যায়। আবার মন ঠিক রাখতে গেলে নাম ধ্যান ঠিক মতো করতে হবে। তাই কাজ পেন্ডিং রাখলে মন ঠিক থাকবে না। উনি আরো বললেন, মহাপুরুষরা কখনো পেন্ডিং রাখেন না কাজ, সঙ্গে সঙ্গে কাজগুলোকে সেরে ফেলেন। কি সুন্দর করে বুঝিয়ে বললেন। 2 বেলা প্রার্থনা করলে যে আমাদের এনার্জি বুস্ট হয়, এটা শুনলাম ওনার কাছে। একজন ছাত্র অন্য রাজ্যে হোস্টেলে থেকে পড়াশোনা করবে বলে নিবেদন করতে আচার্যদেব বললেন, শিকড় থেকে যদি বেরিয়ে যাস তাহলে কিন্তু আর বড় হতে পারবি না। হোস্টেলে থাকলেও মা বাবার সাথে যেন সে যুক্ত থাকে। ছোট কথা, কিন্তু তার মধ্যে কত সুন্দর যুক্তি। ঠিকই তো, আমরা তো আজ ভিন্ন রাজ্যে বা ভিন্ন দেশে গিয়ে হোস্টেলে থেকে নিজের ইচ্ছে মাফিক চলি। প্রবৃত্তির বশে অনেক কিছুই করে ফেলি, প্রায়শই নিজেদের সংস্কারকে গৌণ করে ফেলি এবং মা বাবার কাছে অনেক কিছুই গোপন করে যাই। দেওঘর শহরে এবং আশেপাশে মাটির নিচে জলের পরিমাণ কমে যাওয়ার জন্য আজ থেকে কয়েক বছর আগে থেকে আচার্যদেব কিছু গুরু ভাইয়ের সাথে আলোচনা করে বৃষ্টির জল সংরক্ষণের উপায় বের করেছিলেন এবং জার্মান প্রযুক্তির সাহায্যে প্রায় 53খানা কুয়োতে বৃষ্টির জল সংরক্ষণ করতে পেরেছিলেন, যা ভারতবর্ষে প্রথম। আমরা সবাই জানি যে রেইন ওয়াটার হারভেস্টিং নামে পরিচিত। এই প্রজেক্টটা ভারত সরকারের তরফ থেকেও স্বীকৃতি পেয়েছিল। তিনি এখানেই থেমে যাননি, এবার বললেন যে আমরা যে স্নান করি সেই জলকেও তো আমরা রিসাইকেল করে বাথরুমে ফ্ল্যাশ হিসেবে ব্যবহার করতে পারি। বাথ ওয়াটার প্রজেক্ট, অসাধারণ আইডিয়া। এ সময় এক দাদা নিবেদন করলেন, শরীর আগে খুব ভারী হয়েছিল, চোখ মুখ ফুলে গেছিল। আচার্যদেবের নির্দেশে উনি নুন খাওয়া সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে ভালো আছেন এবং শরীরটাও হালকা হয়েছে। আচার্যদেব বললেন, এখন থেকে রোজ একটা করে আপেল এবং সন্ধ্যায় 1 কাপ করে ব্ল্যাক কফি খেতে। একটু তিতকুটে ভাব লাগবে, কিন্তু লিভারের জন্য ভালো। ওই দাদার স্ত্রীকেও বলে দিলেন, চোখের সামনে দেখছি, শুনছি আর ভাবছি মানুষের প্রতি কতটাই না গভীর অনুভূতি আর ভালোবাসা। মনোবিজ্ঞানের একটা বিষয় নিয়ে বললেন যে আমরা অনেক সময় বিভিন্ন কারণে মনে আঘাত পেয়ে থাকি, সঙ্গে সঙ্গে কিন্তু মন শান্ত হয়ে যায় না। সাধারণত মানুষের ক্ষেত্রে প্রায় 72 ঘন্টা সময় লাগে বাইরের পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে, তাই সময় দিতে হয়। আর একজনকে বললেন যে যেই মানুষ নিজের মনের অধীন, মনের কথা শুনে জীবন চালায়, সে বারে বারে হোঁচট খাবে, কারণ মনের কথা শোনা মানে প্রবৃত্তির অধীন হয়ে চলা, নিজের ইচ্ছে অনুযায়ী চলা। বরং জীবনটা যদি আদর্শমুখী হয় তাহলে জীবনের কথা শুনেই মন চলবে। এই প্রসঙ্গে আরেকজনকে বলছিলেন যে আদর্শের দ্বারা বুদ্ধিকে পরিচালিত করতে হয়, তাই দরকার হলে মনটাকে কখনো কখনো জোর করে বা কষ্ট করেও ঠাকুরের দিকে বা আদর্শের দিকে নিয়ে আসতে হয়। আচার্যদেবের সান্নিধ্যে জানতে পারছি যে জীবনটা শেখার জিনিস, বোঝার জিনিস। জীবনটা থেমে যাওয়ার জন্য নয়, বরং এগিয়ে চলার জন্য। একজন দাদাকে বলছিলেন, কোনো পুরুষ যদি আদর্শে যুক্ত না হয় তাহলে তার সংসার এলোমেলো হয়ে যায়। ভিতরে আদর্শ থাকলে সহানুভূতি, ধৈর্য সব আসে। কোনো ভগবান আকাশে নেই, কেউ ভাগ্যদ্রষ্টা নেই। ভগবান বা ইষ্টদেবতা এরা কেউই জাদুকর নন। প্রায়শই তিনি উদাহরণ দেন যে মাতা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে গেছিলেন, শ্রী রামচন্দ্র তখন একজন সাধারণ মানুষের মতোই নিজের স্ত্রীকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন। উনি কোনো অলৌকিক ক্ষমতা দেখাননি। এইটি আমাদের শিক্ষণীয়। কথা প্রসঙ্গে একজনকে বলছিলেন যে ঠাকুরের মানুষ তারাই যারা হোঁচট খেয়ে আবার চলতে পারে। ভুলভ্রান্তি তো হতেই পারে, সেটা বড় কথা নয়, কিন্তু জীবনে এগিয়ে যেতে হবে। আর একটা জিনিস বুঝতে পারলাম, আচার্যদেব কোনো বিষয়ে গভীর পর্যবেক্ষণের মধ্যে দিয়ে তার এসেন্সকে যেভাবে মজ্জাগত করেন, অন্যের পক্ষে সেটা সম্ভব নয়। তিনি বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করেন
এবং কিভাবে সেটা পারিপার্শ্বিক ও সমাজের মঙ্গলের জন্য বাস্তবায়িত করে তোলা যায় সেই চেষ্টা করেন। নিজের চালচলনকে কিভাবে আরো সুষ্ঠু সুনিয়ন্ত্রিত করা যায়, সাংসারিক হিসেবে কিভাবে পরিবারের সবার সাথে সামঞ্জস্য বজায় রেখে বাস্তবিক কাজের ভিতর দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করে জীবনের প্রতিটা মুহূর্তকে উন্নতিমুখর কাজে লাগানো যায়, সে ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করেন। আচার্যদেব শুধু নিজেই ব্যস্ত নন, আমাদেরকেও ঠাকুরের বিভিন্ন কাজে প্রতিনিয়ত ব্যস্ত রেখেছেন। রোজ সকালে এবং সন্ধ্যায় মিলে উনি নাটমণ্ডপে 6 থেকে 7 ঘন্টা থাকেন। অবিরাম প্রায় 400 থেকে 500 ভক্ত অনুরাগীদের সঙ্গে কথাবার্তা বলেন, তাদের সমস্যা শোনেন ও বাস্তব অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে কি করলে তার সমাধান হতে পারে তার উপায় বাতলে দেন। এতটাই তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা এবং কনসেন্ট্রেশন যে সামনের মানুষটাকে দেখেই তিনি উপলব্ধি করতে পারেন তার চলন, বৈশিষ্ট্য, আচরণ সম্বন্ধে, সে সুকেন্দ্রিক কিনা, সামাজিকভাবে, সাংসারিকভাবে বা ব্যক্তিগতভাবে সে কতটা দায়িত্বশীল, তার কার্যক্ষমতা, শ্রমশীলতা সব সম্বন্ধে তিনি একটা ধারণা দিতে পারেন। তাই আচার্যদেবের সঙ্গ করাটা খুব দরকার। তার সঙ্গ করা মানে নিজেকে আদর্শের সঙ্গে যুক্ত রাখা, নিজেকে আরো বড় করে তোলার সুযোগ পাওয়া, আরো জ্ঞানী হওয়ার সুযোগ পাওয়া। আচার্যদেবের সঙ্গ করার মধ্যে দিয়ে নতুন করে জানছি, শিখছি, যুক্তির মাধ্যমে উপলব্ধি করতে পারছি। মনে হচ্ছে ঠিকই তো, এরকম ভাবে এত সহজ করে তো কখনো ভাবিনি। আমাদের এখনো অনেক কিছু শেখার প্রয়োজন জীবনটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই এক জীবনেই আমরা পারি উন্নতির শিখরে পৌঁছাতে, তার জন্য সঠিক পথ প্রদর্শকের প্রয়োজন। আচার্যদেব সারা জীবন ধরে আমাদের জন্য পথ প্রদর্শকের কাজ করে যাচ্ছেন। অন্তরে অনুভূতি জাগে, তার শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা একদিন অমৃত পথের যাত্রী হতে পারব।